অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি। মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দিগন্ত সংলাপে 13তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জামিলুর রহমান, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এবং আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেমন যাচ্ছে রাজনীতি। আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। রাশেদ ভাই, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমি শুনতে পাচ্ছি। প্রথমেই একটু জানতে চাই, ব্যস্ততা কেমন যাচ্ছে এখন? আ বিশেষ করে আমি যেটি লক্ষ্য করছি যে অভ্যুত্থানের আগে যতটা না ব্যস্ততা ছিল, পরে বেশি বেড়ে গিয়েছে আরকি। শুধুমাত্র আমার ক্ষেত্রে না, যারা রাজনীতি করে তাদের সবার ক্ষেত্রেই। যেহেতু সবাই তার দল সংগঠন গুছিয়ে নিতে চেষ্টা করছে। এই কারণেই মূলত ব্যস্ততা আসলে বেশি। প্রথমেই প্রশ্নে যেতে চাই। মোহাম্মদ রাশেদ খান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা আপনারা বলেছেন। আ এই সরকার কি ব্যর্থ? যার জন্য কি আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন? এই সরকার পুরোপুরি ব্যর্থ আমি সেটি বলব না। তবে এই সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে হারিয়েছে। যে কারণে আমরা মনে করছি যে যদি এই সরকার আসলেই রাষ্ট্র সংস্কার করতে চায় তাহলে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এই সরকারের নামও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। বাট এই সরকার আসলে কতটুকু ফাংশন করছে সেটি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে দেখেছে, এবং আমাদের যেহেতু আসলে একটি সামাজিক চুক্তি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, এবং সেটি হাইকোর্টের মাধ্যমে ফিরে এসেছে। সুতরাং আমরা চাইলে কিন্তু সবাই যদি একমত পোষণ করি আমরা কিন্তু আবারও ওই ব্যবস্থায় আমরা কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী আমরা ফিরে যেতে পারি, এবং আমি বলছি না যে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে তাকে প্রধান রেখে আসলে আপনার পুনর্গঠন করা দরকার বলে আমি মনে করি। যদি যদি আপনারা এই সরকারকে ভরসা করতে না পারেন, তাহলে এই সরকারের আ আ আন্ডারে কিংবা তত্ত্বাবধায়ক সরকার যদি আপনারা চান বা সেটি যদি আসে, তাদেরকে আপনারা কিভাবে ভরসা করবেন তাহলে? না, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হবে তখন তো সব দলের মতামত নেয়া হবে। অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে শুধুমাত্র ছাত্রদের মতামতের ভিত্তিতেই কিন্তু সরকার গঠিত হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্যের মাধ্যমেও সেই প্রমাণ মিলেছে। তিনি বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এবং জনগণ আমাকে সমর্থন দিয়েছে। তো আমার মনে হয় যেহেতু এখন বিতর্ক সৃষ্টি হয়েছে, ছাত্ররা দল গঠন করেছে, সে কারণে এই মুহূর্তে আসলে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। ছাত্ররা কিন্তু এই সরকারে ছিল। ছাত্রদের কমিটমেন্টটা কি ছিল? ছাত্ররা কিন্তু বলেছিল যে আমরা যারা সরকারে যাচ্ছি তারা আগামী নির্বাচনে আমরা আসলে কেউ অংশ নিব না। এবং সেটি ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। এখন যেহেতু নাহিদ ইসলাম পদত্যাগ করে সরকারে এসেছেন, আ মানে দলে এসেছেন, দলের দায়িত্ব নিয়েছেন, তার মানে কি? তার মানে অবশ্যই তিনি আগামী নির্বাচনে অংশ নিবেন। নাহিদ ইসলামের উপরে মানুষের যে আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, সেটি হলো যে তিনি রাষ্ট্র সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবেন। আওয়ামী লীগের যারা প্রেতাত্মা গণমাধ্যমে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু তিনি নিজে আসলে ওই গণমাধ্যমের কার্যত সংস্কার করতে পারেননি। গণমাধ্যমের যে বেহাল দশা সেটি আগেও যেমন ছিল এখনো আছে। সামনে কতটুকু পরিবর্তন হয় সেটি নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। কারণ কি? কারণ নাহিদ ইসলাম পদত্যাগের পরে যে ব্যক্তি গণমাধ্যমের দায়িত্ব পেয়েছেন, মানে তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, যাকে বলা হয় সরকারের মুখপাত্র, তিনি ব্যাপকভাবে একজন বিতর্কিত ব্যক্তি। ইতিমধ্যে তিনি আলেম ওলামাদেরকে নিয়ে নানান ধরনের কটাক্ষ করেছেন। তিনি আ জামাত ইসলামকে নিয়ে কটাক্ষ করেছেন, হেফাজত ইসলামকে নিয়ে কটাক্ষ করেছেন, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি নানান ধরনের তিনি কি নেতিবাচক বক্তব্য আপনাদেরকে দিয়েছেন। নিয়ে কোনো কটাক্ষ করেছেন? অবশ্যই করেছেন। এর আগে তিনি লিখেছিলেন যে একটি তরুণ দল এবং বিএনপি মিলে মানে সরকারকে নাকি বিতর্কিত করছে। তো সেই তরুণ দলটা কি? এখন তো মাত্র দল এসেছে, এবং সেই সময় তো তিনি আমাদেরকেই বুঝিয়েছেন। তিনি আমাদেরকে নিয়েও লিখেছেন, আমাদেরকে নিয়েও বলেছেন। মানে তার মানে শত্রুর অভাব নাই। তিনি চেয়ারে বসার সাথে, সাথে হাজারো মানে বন্ধু বানানোর কথা ছিল, কিন্তু তিনি হাজারো শত্রু বানিয়েছেন।
জনাব রাশেদ, আপনি গতকালকে আপনারা জরুরি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে আপনি অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে আমি 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 পুরোটা শুনেছি আপনার কথাগুলো। আমি কিছু কোট করেছি। যেমন আপনি বলেছেন যে সরকার ছাত্রদের নিয়ে চাল চালছে। আচ্ছা, সরকার কি ছাত্রদেরকে নিয়ে চাল চালছে নাকি ছাত্ররা সরকারকে নিয়ে চাল চালছে? আপনি আপনার দেখেন, অনুভূতি। আমি 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 এই কথা বলি নাই। আমি বলেছি যে এই উপদেষ্টারা আসলে আপনার ছাত্রদের কাছে অনুগত। মানে যারা উপদেষ্টা ছাত্র হিসেবে রয়েছেন তাদের কাছে অনুগত। তারা মনে করেন যে এই ছাত্রদেরকে যদি আমরা সমীহ না করি তাহলে আমাদের চেয়ার থাকবে না, পদ থাকবে না। নানানভাবে বিতর্কিত করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। এই একটা ভয় তাদের মধ্যে রয়েছে এবং এটি আমি জানি। এটি আমি আ আমরা যেহেতু রাজনীতি করি, নানান মহলের সাথে আমাদের যোগাযোগ সংযোগ আছে এবং আমরা এটিও দেখেছি যে এই উপদেষ্টার এত বড়, বড় সিনিয়র মানুষ তারা ছাত্রদেরকে এমনভাবে মানে অনুগত তাদের মানে বলা মানে সেটি বলতে গেলেও লজ্জা লাগে। যেখানে বিপ্লবের পরে আসলে যারা বিপ্লবী, যাদের আসলে সেই মর্যাদা, শ্রদ্ধার জায়গাটা রয়েছে, যাদের আত্মমর্যাদা রয়েছে, তাদের উপদেষ্টা হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখছি যে বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা পদে বসানো হয়েছে। আর যে চালের কথা বললেন সেটি আমি মাহফুজ আলমের ক্ষেত্রে বলেছি। যে তিনি আসলে এই ছাত্র উপদেষ্টাদের সহযোগিতায় তিনি শুরুতে প্রধান উপদেষ্টার আপনার বিশেষ সহকারী হলেন। এটি একটি চাল ছিল। এই কথা আমি বলেছি। পরবর্তীতে তিনি হলেন দপ্তরবিহীন উপদেষ্টা এবং সেক্ষেত্রে আমাদের রেজওয়ানা আপা আরেকজন উপদেষ্টা তিনি বলেছিলেন যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য আসলে তাকে এই পদে বসানো দরকার। এরপরে কি হলো? নাহিদ ইসলাম পদত্যাগ করলেন এবং তিনি কি করলেন? তিনি ওই উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন মানে তথ্য মন্ত্রণালয়ের। দেখেন, তথ্য মন্ত্রণালয়কে বলা হয় সরকারের মুখপাত্র এবং এমন একজন বিতর্কিত ব্যক্তিকে এখানে বসানো হয়েছে। আমার মনে হয় এই মানুষটির কারণেই মূলত সরকার তার নিরপেক্ষতা আরো বেশি হারিয়েছে। হেফাজতে ইসলাম বিবৃতি দিয়েছে মাহফুজ আলমের বিরুদ্ধে। জামাত ইসলাম বিবৃতি দিয়েছে। আরো অনেক দল দিয়েছে। আমরা সমালোচনা করছি। আমরা তাদের পদত্যাগ দাবি করেছি। তাহলে কে আছে সরকারের সাথে? এই ছেলেটির কারণে আমি মনে করি যে আজকে সরকারের নিরপেক্ষতা শতভাগ হারাচ্ছে। সুতরাং আমি মনে করি অবশ্যই শুধুমাত্র সে না। যেহেতু ছাত্ররা দল গঠন করেছে মাহফুজ আলম সহ আপনার আরেকজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা রয়েছেন। তাদের উচিত হবে যোগদান করা এবং রাজনীতি করা। যেহেতু তারা রাজনীতি করতে চাচ্ছেন এবং নতুন দলকে কিন্তু তারা স্বাগতও জানিয়েছেন। এই স্বাগত কি উপদেষ্টা চেয়ারে বসে জানানো যায়? জানাতে প্রেস পারেন সচিবের কিনা? ভূমিকা দেখুন, তিনি বলছেন যে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে। প্রধান উপদেষ্টা নিজে কিন্তু দল গঠন করার আগেই কিন্তু তিনি শুভকামনা জানিয়েছিলেন। অগ্রিম শুভকামনা তিনি যখন জানিয়েছেন, বাকি উপদেষ্টারাও কিন্তু শুভকামনা জানানো শুরু করেছে। তো জনাব এর রাশেদ, মাধ্যমে আমি তো আসলে সরকার একপাক্ষিক হয়ে গেছে। সরকার তো এখন এ- আর সব এর দলের সাথে সব মতের নাই। একটি একটি প্রশ্ন করি। সরকার বা তথ্য উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে তার বক্তব্য দিয়ে অনৈক্য তৈরি করছেন। কেন অনৈক্য তৈরি করছেন? আপনি কি মনে করছেন? আমি তো ইতিমধ্যে সেটি ক্লিয়ার করেছি যে তিনি আচ্ছা, সব দলের বিরুদ্ধে তিনি লাগালাগি করছেন। তিনি তাত্ত্বিক জ্ঞান বিতরণ করছেন। তো আমার কথা হলো এত জ্ঞানের ভান্ডার আপনার, তাহলে আপনি একটি দোকান নিয়ে বসেন, দোকান খোলেন। সেই দোকানে সবাই যাবে, সবাই আপনার জ্ঞান কিনবে, আহরণ করবে। তো আপনি তো আসলে সেটি না করে আপনি সরকারে বসে আপনি এত ফেসবুকে লেখালেখি করেন, এই সময়টা আসলে কই থেকে পান? আমরা শুনছি যে উপদেষ্টারা নাকি ২ ঘন্টার বেশি ৩ ঘন্টার বেশি নাকি ঘুমাইতে পারে না। মানে চোখ নাকি সবসময় মুছতে হয়। মানে কাজে গেলেও নাকি এভাবে চোখ মোছা লাগে। মানে এমন একটা অবস্থা, চোখে ঘুম, ঘুম ভাব। তো এত যাদের কাজ তারা কিভাবে এই ফেসবুকে এত মানে টাইম নিয়ে লেখালেখি করে? সেটি নিয়ে তো আসলে প্রশ্ন থেকে যায়। কতটুকু ৭ মাসে রাষ্ট্র সংস্কার হয়েছে সেটি কিন্তু আমরা সবাই জানি। ৭ মাসে আগে নিজেদের কাজের জবাবদিহিতা করেন। কতটুকু আসলে আপনাদের অর্থনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা আপনারা কতটুকু আসলে মানুষের ম্যান্ডেট পূরণ করেছেন, সেটি তো আসলে আপনাদেরকে মানুষের কাছে প্রকাশ করতে হবে। আপনারা তো নিজেদের কাজের জবাবদিহিতা আপনারা দিচ্ছেন না। তাহলে অন্যের কাজের জবাবদিহিতা, রাষ্ট্র সংস্কার এগুলো আপনারা কিভাবে করবেন? দেখেন, পরিবর্তন আগে নিজেকে করতে হয়। নিজেকে পরিবর্তন না করে আপনি যদি দেশের পরিবর্তন করতে চান, এটি সম্ভব? আর যারা আসলে ২ ঘন্টা ঘুমায় তাদের আমার প্রশ্ন হলো যে ২ ঘন্টা ঘুমাইলে তো আসলে আমার মাথায় কাজ করে না, আমার ব্রেইন কাজ করে না। আমি আসলে কোন কাজ করতে পারি না। তো উপদেষ্টারা নাকি ঘুম-টুম বাদ দিয়ে নাকি সারাক্ষণ কাজ করছেন। তো এইভাবে কি হয়? এই যে তারা মানে কাজের নামে মানুষকে মিষ্টি কথায় আবদ্ধ করছেন। দেখেন, যে যত মিষ্টি কথা বলে আমার যে বাস্তবিক অভিজ্ঞতা আমি দেখেছি যে তার আসলে মানে তার ভিতরটা অনেক বেশি কালা। তো আমার কাছে দেখছি যে এইখানকার মানে এই সরকারের অনেক উপদেষ্টারা এত চটকদার কথাবার্তা বলছে, মনে হচ্ছে তারা বিশাল কিছু করে ফেলিয়েছে। কিন্তু কাজের বেলায় ঠনঠনা। কোথাও তো আমরা দেখতেছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত উন্নত হয় নাই। কেন? কারণ একজন ব্যর্থ মানুষকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে। যিনি আসলে স্বরাষ্ট্র আমার কাছে মনে হচ্ছে যে তিনি বুঝতে পারছেন না। তিনি কোথায় কি কন্ট্রোল করতে হবে, পুলিশিং কিভাবে করতে হবে, কিভাবে করাইতে হবে, এগুলো তিনি বুঝতেছেন না। তিনি রাত ৩:৩০ টার সময় তিনি প্রেস ব্রিফিং করেন। তার মানে মানে কি ধরনের আসলে মানসিক সমস্যা থাকলে আসলে তিনি রাত ৩:৩০ টায় প্রেস ব্রিফিং করতে পারেন। বাংলাদেশে তিনি একটি নজির সৃষ্টি করেছেন।
আমরা তাকে অবশ্যই ধন্যবাদ জানাতাম যদি তিনি আসলে আপনার ভালো মানুষকে পুলিশে নিয়োগ দিতেন। দেখেন আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে যারা পুলিশের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আপনার প্রতিরোধ গড়ে তুলেছিল তারা অবশ্যই ন্যাচারালি তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত। তারা প্রাকৃতিকভাবেই তারা কিন্তু সাহসী, সৎ, যোগ্যতা সম্পন্ন। আমরা মনে করি যাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, সততা আছে তাদের মধ্য থেকে বিপ্লবে যারা ভূমিকা রেখেছে অবশ্যই ১ লাখ ছাত্র জনতাকে অবশ্যই পুলিশে সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ দিতে হবে। কারণ কি? কারণ আমরা জানি যে আওয়ামী লীগের সময়ে এনএসআই তে প্রায় 95% কিন্তু ছাত্রলীগের। এই এনএসআই এই গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি দেশ চালাতে পারবেন? পুলিশের মধ্যে আইন উপদেষ্টা নিজেই বলেছেন যে আপনার 80% নাকি আপনার আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা আওয়ামী পরিবারের। তো এদের দিয়ে আপনি কি রাষ্ট্র সংস্কার করবেন? এদের দিয়ে আপনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবেন? এটা তো সম্ভবপর নয়। যে কারণে আমরা বলছি যারা ব্যর্থ উপদেষ্টা যারা কাজ করছেন না, যাদের যোগ্যতা নাই, দক্ষতা নাই, যাদের পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান নাই, বাস্তবিক অভিজ্ঞতা নাই, যারা জনগণের পালস উপলব্ধি করতে পারেন না, আমি মনে করি তাদের পদত্যাগ করা উচিত, তাদেরকে সরিয়ে দেওয়া উচিত এবং যোগ্য দক্ষ রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেই উপদেষ্টা পরিষদে নতুনভাবে পদায়ন করা দরকার। অথবা এখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে আ বিতর্কিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক আছে বাদ দিলাম। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে এবং আমি নিজেও এখনো পর্যন্ত মনে করি যে তার যে আন্তর্জাতিক ইমেজ, সেই ইমেজের কারণেই কিন্তু এখনো পর্যন্ত দেশটা এই অবস্থায় রয়েছে। কিন্তু তার কিন্তু রাজনৈতিক বলেন, রাষ্ট্র পরিচালনার যে ধরনের অভিজ্ঞতা সেটা কিন্তু তার নাই তিনি নিজেই স্বীকার করেছেন। তো ভালো, খুব ভালো। তার যে আন্তর্জাতিক ইমেজ যদি আশপাশের উপদেষ্টারা যোগ্য হতো, দক্ষ হতো তাহলে কিন্তু আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। রাষ্ট্র সংস্কার যেটি শুরুই হয়নি, কেন শুরু করতে পারেননি? প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এখনো পর্যন্ত আমরা রাষ্ট্র সংস্কার তো শুরুই করতে পারি নাই। এই যে অযোগ্য উপদেষ্টা পরিষদ এদের মাধ্যমে তিনি কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন? আমি আসলে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে গণহত্যার বিচার হবে। তারা রাষ্ট্র সংস্কার করতে পারবে। গণহত্যার বিচার যদি আপনি করতেই চান তাহলে সবার আগে হাসিনাকে ফেরত আনেন। ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে এই ফেরত আনেন। এই তাদেরকে এই ফেরত আনতে বিষয়টিতে পারবেন? যেতে জনাব রাশেদ এই বিষয়টিতে যেতে চাচ্ছিলাম। জি। আ আপনারা আপনারা বরাবরই বলে আসছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং অনেকগুলো রাজনৈতিক দলই বলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করা হচ্ছে না এখন পর্যন্ত? এর কারণ কি বলে মনে করছেন আপনি? প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। দেখেন প্রধান উপদেষ্টা তিনি কোনভাবে এই কথা বলতে পারেন না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। ৭১ এর পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা পরিচালিত হয়েছে এবং এই ২৪ এ কিন্তু আপনার শেখ হাসিনার নেতৃত্বে ২য় বার গণহত্যা পরিচালিত হয়েছে। আমরা আওয়ামী লীগের ব্যানারে সংগঠিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আর একবারও গণহত্যার সুযোগ দিব না। সুতরাং আওয়ামী লীগ এই ব্যানারটিকে নিষিদ্ধ করতে হবে। আমি আগেই বলেছি নিরীহ যে সকল আপনার আওয়ামী লীগ হত্যার বিচারের পরে সিদ্ধান্ত আসবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের নামে, বেনামে, ডামি, মামি, স্বামী কোন নামে আর ইলেকশনে তারা অংশ নিতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গ্রামগঞ্জে তারা কিন্তু এখনো পর্যন্ত ইলেকশনের প্রচারণা চালাচ্ছে। শাহজাহান খানকে দেখেন তিনি বলছেন জেলে বসে ইলেকশনে অংশ নিবেন। এই সাহস তিনি কই থেকে পাচ্ছেন? তা আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগের আপনার যারা পদে ছিল বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ, আওয়ামী লীগের দোসর তাদেরকে যদি আপনি আগামী ইলেকশনে যাওয়ার সুযোগ দেন তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। এখন আমার প্রশ্ন হলো প্রধান উপদেষ্টা কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ছাত্র জনতার সাথে শহীদের সাথে বেইমানি করবেন? নাকি তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের গণহত্যার বিচার করে জনগণের কাছে হিরো হবেন? সেটি আসলে আমি মনে করি তার বিবেচ্য বিষয়। তিনি কি বিবেচনা করছেন তিনিই বলতে পারবেন। বাট আমাদের পক্ষ আপনারা থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের ব্যানারে নামে বা নামে জনাব রাশেদ বেনামে কোনভাবে ইলেকশনে অংশ নিতে পারবে না। গণহত্যার বিচারের পরে নিরীহ সাধারণ কর্মীরা যদি রাজনীতি করতে চায় অন্য নামে রাজনীতি করবে। জনাব রাশেদ আপনারা ৩ টি দাবি দিয়েছেন। গণহত্যার বিচার চান তার মধ্যে অন্যতম এবং নির্বাচনের আগেই এই গণহত্যার বিচারটা আপনারা চান নাকি এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া। সেই ক্ষেত্রে আপনারা তখন কি করবেন? দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ এবং সরকারের বাইরে সরকার ঘনিষ্ঠ যারা রয়েছে তারা বলছে যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়। তো গণহত্যার বিচার বলতে যদি বোঝায় যে বিষয়টা হচ্ছে আসামির ডিসেম্বরে অনুপস্থিতিতে আপনি রায় দিয়ে দিবেন, ডিসেম্বরে শেখ হাসিনা ডিসেম্বরে যদি নির্বাচন দিলে ডিসেম্বরে যদি নির্বাচনের কথা আসে তাহলে গণহত্যার বিচারটা এত দ্রুত কিভাবে সম্ভব হবে? সেটি জানতে আমি চাচ্ছি। আমি সেটাই বলতেছি যে আপনাদের কাছে যদি মনে হয় যে রায় মানেই গণহত্যার বিচার ঠিক আছে আপনারা আগামী ২-১ মাসের মধ্যে শেখ হাসিনার রায় দিয়ে দেন। শেখ হাসিনার আপনি আর কি তদন্ত করবেন? শেখ হাসিনা গণহত্যার মাস্টারমাইন্ড। স্পষ্ট প্রমাণ রয়েছে। আপনাদের কাছে অডিও ভিডিও রয়েছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে সেটি আসলে ভাইরাল হয়েছে। সুতরাং শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে দেন। শেখ হাসিনাকে তো ভারত থেকে ১০ বছরেও ২০ বছরেও ফেরাইতে পারবেন না।
ভারত কখনোই শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে না। কারণ বাংলাদেশে শেখ হাসিনাকে আপনার বসিয়েছিল এই ভারত। সুতরাং ভারত কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে ওই ফাঁসির কাস্টে ঝোলাতে সহযোগিতা করবে? আমরা মনে করি না কোনোভাবে আসলে ভারত সেই কাজটি করবে। আওয়ামী লীগকে যদি আসলেই আপনারা আওয়ামী লীগের রাঘব বোয়ালদেরকে আপনারা ধরতেন, তাহলে ওই সাবের এবং মান্নানদের আপনারা জামিন দিতেন না। আমি স্পষ্টভাবে জানি, আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে যে এই উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ আপনার মানে ২ জন উপদেষ্টা তারা কিন্তু সাবের এবং মান্নানকে জামিন করিয়েছে। সুতরাং যারা সাবের এবং মান্নানকে জামিন করালো তারা আবার আওয়ামী লীগের বিচার করবে। হাস্যকর! এই উপদেষ্টা পরিষদ সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। তারা বলেছে যে সাবের এবং মান্নান তারা হলো ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তারা আওয়ামী লীগ করলেও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই। আরে ভাই! আওয়ামী লীগ যারা করেছে, ভালো মানুষ কয়জন আওয়ামী লীগ করেছে? গ্রামগঞ্জের নিরীহ আওয়ামী সমর্থক ভোটার, তাদের হিসেব বাদ দিলাম। কিন্তু টাকার জন্য আসলে তো আওয়ামী লীগের শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়ন করেছে। সুতরাং অবশ্যই তাদের শাস্তি হতে হবে। আমরা মনে করি যে গণহত্যার বিচার অবশ্যই হতে হবে এবং একই সাথে নির্বাচনের যে রোড ম্যাপ সেটিও ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে আপনার বিভ্রান্তি সৃষ্টি করা, নির্বাচন নিয়ে নানান ধরনের বক্তব্য দেওয়া, ইনিয়ে বিনিয়ে কথা বলা, এটি আসলে গ্রহণযোগ্য না। আমরা দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনিও স্পষ্টভাবে বললেন যে নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে। এতদিন আমি শুনি নাই, কিন্তু সর্বশেষ আমি দেখেছি যে বিএনপির মহাসচিব এবং তিনি একটি ইফতার পার্টিতে ছিলেন। সেখানে সেই কথা তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের অবশ্যই ডেট ঘোষণা করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা দলের উচিত হবে এইভাবে স্পষ্ট পজিশন ব্যক্ত করা। অন্যথায় যদি আরেকটি ১-১১ বাংলাদেশে নেমে আসে, তার দায় কিন্তু এই রাজনীতিবিদদের অস্পষ্ট বক্তব্যের কারণে তাদেরকেও নিতে হবে। বাংলাদেশে ১-১১ আসলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের রাজনীতিবিদরা। রাজনীতিবিদদের সবসময় ক্লিয়ার কনসেপ্ট ধারণ করতে হয়, লালন করতে হয়, পালন করতে হয়। ইনিয়ে বিনিয়ে নানান সময় অস্পষ্ট বক্তব্য দিলে একসময় হয়তো সাময়িক সময়ের জন্য বাহবা পাওয়া যায়। একটা সময় গিয়ে যখন মানুষ দেখে মানে মানে প্রমাণিত হয় যে আসলে সমস্যাগুলো বা সংকটগুলো ছিল আসলে আমাদেরই ভুল, তখন কিন্তু ওই রাজনীতিবিদ জনগণের কাছে কিন্তু তিনি আস্থা করে নিক্ষিপ্ত হন। সুতরাং আমি মনে করি প্রত্যেকটা দল, প্রত্যেকটা নেতার হবে সরকারের কাছে রোড ম্যাপ চাওয়া, পরিকল্পনা চাওয়া। ভালো মানুষ, জানি এই সরকারে অনেক ভালো মানুষ আছে, মেনে নিলাম তারা ভালো কাজ করতে চায়। কিন্তু ভালো মানুষও কিন্তু চেয়ারে গেলে শয়তান হয়ে যায়। এই আপনি আপনি রেওয়াজও গত কিন্তু বাংলাদেশে আছে, এই নজিরও কিন্তু গতকালকে বাংলাদেশে রয়েছে। গতকালকে আপনি বলেছেন যে অন্যান্য উপদেষ্টারা ছাত্র উপদেষ্টার অনুগত। এটার কারণ কি? এটার কারণ কিন্তু আমি আগেই বলেছি যে তারা মনে করে যে এই ছাত্রদের অনুগত না হলে আমার চেয়ার থাকবে না। তারা আমাকে বিভিন্ন আচ্ছা, অভিযোগ আচ্ছা, দিয়ে আচ্ছা। এই হুম, মন্ত্রণালয় হুম, থেকে হুম। অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দিবে। যেমন সাখাওয়াত সাহেবের ক্ষেত্রে যেটি হয়েছে, তাকে সরিয়ে দিয়েছে না? তিনি ছাত্রদের হুম, হুম, অনুগত হুম, ছিলেন হুম। না। এই কারণে তাকে সরিয়ে দিয়েছে। এরকম আরো মন্ত্রীদের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে এই ধরনের ভয় আছে। ভাই আমরা তো 18 সাল থেকে রাজনীতি করি। আমাদের থেকে তো মাঠে 18 সালের পরে কেউ সক্রিয় ছিল না। একটা রাজনৈতিক শূন্যতার মধ্যে আমাদের জন্ম হয়েছে। যখন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কথা বলতে পারত না, রাজপথে নামতে পারত না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমরা কিন্তু সেই অন্ধকারের মধ্যেই কিন্তু আমরা নিভু, নিভু করে আমরা কিন্তু আলো জ্বালিয়ে রেখেছিলাম। আমরা তো সেই জায়গা থেকে উঠে এসেছি। আমাদেরকে তো আপনি বলতে পারেন না যে আমরা হঠাৎ করে আমাদের জন্ম হয়েছে। আমি নিজে একটানা ১৫ দিন রিমান্ডে ছিলাম। আমাকে এডিসি ইশতিয়াক সাইবার ক্রাইম ইউনিটের তিনি আমার হাত বেঁধে, চোখ বেঁধে, আমার মুখে গামছা ঢুকিয়ে আমাকে নির্যাতন করেছে। সাইবার ক্রাইম ইউনিটের যদি সিসিটিভি ক্যামেরা চেক করেন তাহলে অবশ্যই সেই তথ্য প্রমাণ পাবেন। আমাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তারপরেও কিন্তু আমরা জেল থেকে বের হয়ে আবার রাজপথে ফিরে গিয়েছি। আমরা কোটা সংস্কার আন্দোলনের যে দাবি, আমরা সেই দাবি কিন্তু বাস্তবায়ন ঘটিয়েছি। আমাদের কাছে এই যে আওয়ামী লীগের ১৪-১৫ বছরের রেজিম, এর মধ্যে কিন্তু সর্বপ্রথম ১৮ সালে আমাদের কাছে শেখ হাসিনা মাথা নত করে। আমরা ঘোষণা দিয়েছিলাম হাসিনা যদি জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা না দেয় তাহলে আন্দোলন বন্ধ হবে না। যা বলেছিলাম তাই করেছিলাম। এরপরে যখন প্রতারণা করলো, জেল থেকে বের হয়ে কিন্তু সাথে, সাথে আমি বাড়িতে যাইনি, অন্য জায়গায় যাইনি। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতাকর্মীরা সহ আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি। ঐদিন বিক্ষোভ মিছিল করেছি। সুতরাং আমাদেরকে নিয়ে তো কথা বললে মানে হবে না। আমরা কিভাবে সংগ্রাম করে এই যে বাংলাদেশে এই আন্দোলনটা জিয়ে রেখেছিলাম সেটা তো আপনি জানেন। ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে। আমাদের দলের, আমাদের অঙ্গ সংগঠনের ১১ জন শহীদ হয়েছে। অসংখ্য নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে। আমরা তো এইভাবে সংগ্রামটা চালিয়ে গিয়েছি। এখন যখন দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা এই সরকারকে বিতর্কিত করছে, সরকারের নিরপেক্ষতা নষ্ট করছে, তখন কিন্তু আমরা প্রতিবাদ করছি। আমরা তো সরকারের ক্রিম ভোগ করি না ভাই। আমাদেরকে তো বিভিন্নভাবে প্রলোভন হাসিনা দেখিয়েছে, এমপি হইতে হবে, এ করতে হবে, সে করতে হবে। আমরা তো হাসিনার প্রলোভনে আমরা এমপি মন্ত্রী হইনি। ঠিক একইভাবে এই সরকারের ক্রিম আমরা ভোগ করি নাই। আমরা সবসময় প্রতিবাদ করেছি। আমরা মনে করি যে আমরা যদি সত্য এবং ন্যায় পথে থাকি, আমরা যদি স্বচ্ছতা, জবাবদিহিতার সহিত পলিটিক্স করি, জনগণ একসময় না একসময় জনগণ তার কাঙ্ক্ষিত জায়গায় অবশ্যই আমাদেরকে বসাবে। আমরা সেই বিশ্বাস রাখি। জনাব রাশেদ, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার কোনো উপায় কি আছে? না, এই মুহূর্তে আসলে বাংলাদেশ এত শক্তিধর
রাষ্ট্র না যে শেখ হাসিনাকে তারা ভারত থেকে ফিরিয়ে আনার আসলে শক্তি রাখে। কারণ ভারত একটি পরাশক্তি। ভারত যদি তার বদোদয় না হয় তাহলে হাসিনাকে তারা আসলে ফিরিয়ে দিবে না। তবে হাসিনাকে বাংলাদেশে যদি তারা ফিরিয়ে না দেয় তাহলে কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। সেক্ষেত্রে আমি ভারতকে বলব যে আপনারা আসলে এইভাবে হাসিনার সাথে আপনাদের পিরিত বা হাসিনাকে আপনারা সেখানে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, এটা আসলে আপনারা ঠিক করেননি। বরং আপনাদের উচিত হবে বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু আপনার চিঠি দেওয়া হয়েছে, আমার মনে হয় সেই চিঠিটা আপনারা জবাব দেন। হাসিনাকে আপনারা বাংলাদেশে ফিরিয়ে দেন। আমি ভারতের কাছে এই আহ্বান রাখবো। অন্যথায় কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক কখনোই হবে না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে অবশ্যই আমরা আ মর্যাদা এবং বন্ধুত্বের সম্পর্ক চাই। কিন্তু বন্ধুত্বের নামে আমাদের সাথে তারা দাদাগিরি করবে সেটিও আমরা মানব না। আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে যে সম্পর্ক চীনের সাথে, যে সম্পর্ক আমেরিকার সাথে, পৃথিবীর অন্যান্য দেশের সাথে যে ধরনের কূটনীতিক সম্পর্ক, সেই একই ধরনের কূটনীতিক সম্পর্ক ভারতের সাথে থাকবে। ভারতের সাথে আমি কোনোভাবেই যুদ্ধ চাই না। ভারতের সীমানা আমি দখল করব আমি সেটি চাই না। আমি চাই বাংলাদেশের সীমান্তে কোনো গুলি চলবে না। বাংলাদেশের মানুষের সাথে জুলুম চলবে না। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ভারত আমার সাথে সম্পর্ক রাখুক। ব্যবসায়িক সম্পর্ক, কূটনীতিক সম্পর্ক, অন্যান্য সম্পর্ক, দরবারের সম্পর্ক থাকতেই পারে অন্যান্য দেশের সাথে যেমন রয়েছে। ভারতের দাদাগিরি বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না। তবে ভারত যদি সম্পর্ক স্বাভাবিক করতে চায় অবশ্যই সেক্ষেত্রে হাসিনা সহ আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছে তাদেরকে বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে ফেরত পাঠাতে হবে। তবে এই মুহূর্তে আসলে ভারত মনে হচ্ছে না যে হাসিনাকে ফেরত দিবে। ফেরত দেবে। আ রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের কোন বা কি নীতিমালা ফলো করা উচিত বলে মনে করেন জনাব রাশেদ? না, রাষ্ট্র সংস্কারের জন্য তো সবার আগে আসলে জাতীয় ঐক্যমত দরকার। জাতীয় ঐক্যমত তো নষ্ট হয়ে গেছে। মাহফুজ আলমের মতন উপদেষ্টারা যদি এইভাবে উল্টাপাল্টা বক্তব্য দেয়, জাতীয় ঐক্য কিভাবে থাকবে? একমাত্র উপায় হলো জাতীয় ঐক্য সংহতি, সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে আসলে রাষ্ট্র সংস্কারটা করা। তো এখন তো সবার ভিতরে অনৈক্য। এই অনৈক্য রেখে আপনি এই খাতা, কলম, কাগজ দিয়ে কি করবেন? সংবিধান তো ছিল। সংবিধানে কি সবই খারাপ? সব ভালো তো অনেক কিছু ছিল। কিন্তু সেই ভালো কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? সুতরাং এই যে দলিল দস্তাবেজ দিয়ে আসলে কিচ্ছু হবে না। যদি না আসলে আমাদের এই জাতীয় ঐক্যমত আমরা টেবিলে বসে আলোচনা করে আমরা আন্তরিক না হতে পারি, আমাদের ভিতরে সম্পর্কের উন্নয়ন না ঘটাতে পারি, আমরা যদি আসলে বিভেদ বিচ্ছেদ আমরা জিইয়ে না রেখে আমরা যদি আসলে একসাথে চলার ক্ষেত্রে আমরা আ এক টেবিলে আসলে একটাই কথা, সেটি হলো যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই বসে টেবিলে বসে আলোচনার ভিত্তিতে রাষ্ট্র চালাবো। এই একটা আপনার বাক্যে আপনারা নিশ্চয়ই সবাই সাইন করেন, ওকে আর কিচ্ছু লাগে না। দলিল দস্তাবেজ দিয়ে কখনো রাষ্ট্র চলে না। ব্রিটেনে কি আপনার সংবিধান আছে? সেখানে রাষ্ট্র চলতেছে না? এরকম পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। সংবিধান ছাড়াই আসলে যদি মানসিকতার পরিবর্তন হয়, আন্তরিকতা থাকে, ভ্রাতৃত্ব থাকে, আমাদের ভিতরে আসলে ওই ধরনের পরিবর্তন হয় তাহলে এই রাষ্ট্রের সংবিধানের প্রয়োজন নাই। এই রাষ্ট্রের সংবিধান ছাড়াই রাষ্ট্র চলতে পারে। আমাদের যদি এ ধরনের মানে কমিটমেন্ট থাকে যে আমরা আসলে রাষ্ট্রের কল্যাণে সবাই কাজ করব। কিন্তু আমাদের তো আসলে মানসিকতার পরিবর্তন হয়নি। আমরা একটি অভ্যুত্থানের নায়ক হতে পারি। আমরা একটি অভ্যুত্থানের আ অংশীজন হতে পারি। কিন্তু অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ, এই বাংলাদেশে তো মনে হচ্ছে না যে আসলে বাংলাদেশে আসলে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন জনাব হয়েছে। রাশেদ এখনো আপনার গ্রাম-গঞ্জে, পাড়া আপনার মহল্লায় আমরা ইন্টারনেট লক্ষ্য করছি সেই একটু ধরনের দেখবেন। রাহাজানি, সেই ধরনের আপনার মারামারি, গ্যাঞ্জাম, হুম, দখলদারিত্ব সবই চলছে। কোনো পরিবর্তন হয়নি ভাই। গ্রামে যারা যায় আমি তো যেহেতু ঝিনাইদহের ছেলে, আমি তো ঝিনাইদহ সদরে আমার বেড়ে ওঠা, সেখানে আমার জন্ম। আমি তো যাই প্রতি মাসে ৫-৬ দিনের জন্য। আমি গিয়ে দেখি আসলে কত মানুষ আমার কাছে আসে বিভিন্ন সমস্যা নিয়ে, মানে বিভিন্ন প্রবলেম নিয়ে তারা কিন্তু আমার কাছে আসে। তো সেক্ষেত্রে আমি জানি যে আসলে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত এই সরকার আসলে ওইভাবে করতে পারেনি। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে আসলে গ্রামগঞ্জে ব্যাপক সমস্যা। আ মানে পরিবারের মধ্যে মারামারি চলছে। মানে বাপ ভাইয়ের সাথে মারামারি, ভাই ভাইয়ে মারামারি, এই যে খুনাখুনি চলছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। সরকার আসলে এই রাষ্ট্রকে যেভাবে রক্ষিত করা দরকার ছিল, সরকার রক্ষিত করতে পারে নাই যে কারণে আজকে এই রাষ্ট্র কিন্তু অরক্ষিত আমার কাছে যেটি মনে হচ্ছে। জনাব রাশেদ আপনি সংশয় করেছেন নির্বাচন আদৌ হবে কিনা? আপনার এই সংশয় কেন? ওই যে স্পষ্ট রোড ম্যাপ এখনো পর্যন্ত প্রকাশ করেনি, তাদের পরিকল্পনা প্রকাশ করেনি। রাষ্ট্র সংস্কারে তারা কি মানে পদক্ষেপ নিয়েছে সেটি নিয়েও এজন্য আসলে আপনারা ধোঁয়াশা সংশয় রয়েছে। করছেন। হ্যাঁ, এবং বিশেষ করে নির্বাচনের ডেটটা তারা এখনো পর্যন্ত দিচ্ছে না। তারা দিচ্ছে না। প্রধান উপদেষ্টা আসলে একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন। যদি আপনি লক্ষ্য করে থাকেন, তিনি কখনো বলছেন তিনি পুলিশের সাথে যখন বৈঠক করলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তিনি বললেন ডিসেম্বরে ইলেকশন হবে। এরপরে আরেকজনের সাথে সাক্ষাৎ করে তিনি কিন্তু বললেন যে ডিসেম্বর বা জুনে। আবার তিনি ডিসেম্বর বা জুনে কখনো মার্চের কথা বলেছেন। তো প্রধান উপদেষ্টার জায়গা থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তিনি সর্বশেষ পুলিশের
সাথে বৈঠকে যে কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, যেহেতু অন্যান্য রাজনৈতিক দল, বাংলাদেশের অন্যান্য শক্তি সবাই ডিসেম্বরের মধ্যে চায়। আমার মনে হয় প্রধান উপদেষ্টার উচিত হবে ডিসেম্বরের মধ্যে ইলেকশনের রোডম্যাপটা ঘোষণা করা। ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করলে রাজনৈতিক দলগুলো কিন্তু তার মানে কার্যক্রমে গতি পাবে এবং তার কিন্তু একটা মানে লক্ষ্যবস্তু তারা পেয়ে গেল যে এই তারিখে ইলেকশন, সুতরাং ইলেকশনের আগে আমাকে এই কাজগুলো করতে হবে। এখন সবার মধ্যেই সন্দেহ যে এই সরকার কি ব্যর্থ হয়? এই সরকার ব্যর্থ হলে তো আরেকটি ১/১১ আসবে। সুতরাং এই একটি সন্দেহের জায়গা থেকে কিন্তু মানুষ দ্বিধান্বিত। মানুষ কিন্তু সঠিকভাবে তার কাজে মনোযোগ দিতে পারতেছে না। ওকে। আপনারা নির্বাচন কমিশনকে স্বাধীন ও সংস্কার করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে আপনারা কি ধরনের সংস্কার চান? এবং কিভাবে তা বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন? দেখেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের আমলে সেটি কিন্তু স্বাধীন ছিল না। আপনার শেখ হাসিনা যেটি বলত তারা কিন্তু সেটি করতে বাধ্য থাকতো। তো আমরা এই প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারের সাথে আমাদের দলের বৈঠক হয়েছে। তাদেরকে আমার আন্তরিক মনে হয়েছে। তারা বলছেন যে আমরা কোন সরকারের সাথে পরামর্শ করে আমরা কোন কাজ করব না। আমরা আমাদের আলোচনায় বসে আমাদের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। এটি কিন্তু স্বাধীন নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশনার হিসেবে যারা থাকবে তাদের নিয়োগে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। তারা নিজেরা সিদ্ধান্ত নিবেন। তারা কোন সরকারের সাথে আলোচনা করবেন না। তারা অন্য কোনো আপনার ব্যক্তি মহলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন না। তারা স্বাধীনভাবে আলোচনা করে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা রয়েছে, সচিব বলেন, কর্মকর্তা বলেন, আপনার নির্বাচন কমিশনার বলেন, তারা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্বাচনের ব্যাপারে যদি তারা সিদ্ধান্ত না নিতে পারে, সরকারের মুখের দিকে তাকিয়ে থাকে, তাহলে কোথায় নির্বাচন কমিশন স্বাধীন? আমি মনে করি যে নির্বাচন কমিশন যদি এক্ষেত্রে ওই যে নিজেরা বসে সিদ্ধান্ত নিতে পারলেই তো যথেষ্ট। আর কি দরকার? কারণ মুখাপেক্ষী থাকবে না। এতটুকু হইলে যথেষ্ট ভাই। গণ অধিকার পরিষদের নির্বাচনী পরিকল্পনা কি? আপনাদের পরিকল্পনা কি? ৩০০ আসনে আপনারা প্রার্থী দেবেন বলেছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাদের কৌশলগত দিক থেকে আপনারা কিভাবে কাজ করছেন? দেখেন, গণ অধিকার পরিষদ একটি তারুণ্য নির্ভর দল। তারপরেও আমাদের দলে অনেক সিনিয়র সিটিজেন আছে। আমরা সারা দেশে যাচ্ছি, আমাদের সংগঠনটা গোছাচ্ছি। আমরা আমাদের দলের যে মানে আমাদের মিটিং এর সিদ্ধান্ত যে ৩০০ আসনে আমরা ইলেকশন করতে চাই এবং সেই ব্যাপারে আমাদের নেতাকর্মীরা জেলায়, জেলায় ফাংশন করছে, প্রোগ্রাম করছে, মিছিল করছে, গণসংযোগ করছে। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারে মানুষকে সচেতন করা, সম্পৃক্ত করার চেষ্টা করছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের সাথে কাজ করাই তো আসলে সব ধরনের মানে সবথেকে বড় রাজনীতি এবং সেই বড় রাজনীতি করার জন্য আমরা আমাদের চেষ্টা এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা মানুষ হিসেবে আমাদের চেষ্টা বা সংগ্রাম করতে পারি। বাকিটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত রয়েছে সেটি কিন্তু হবে। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যদি এদেশের জনগণ চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদ থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে ভালো করতে পারবো। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফোরামে মিটিং করে সিদ্ধান্ত যে ৩০০ আসনে আমরা প্রার্থী দিতে চাই। ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বা সমন্বয়ের বিষয়ে কি আপনাদের কোনো সিদ্ধান্ত হতে পারে আগামীতে? দেখেন, এই গণ পরিকল্পনা অভ্যুত্থানের পরে যেটি হওয়া দরকার সেটি হলো ঐক্যমতের ইলেকশন। কারণ আমরা যারা ঐক্যবদ্ধ শক্তি ছিলাম, যারা আসলে আপনার এইভাবে ইলেকশনকে কেন্দ্র করে আমরা যদি মারামারি করি, গ্যাঞ্জামে লিপ্ত হই তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আমার এই শঙ্কার জায়গাটা রয়েছে। মনে করেন যে আগামীতে আমরা বিভক্ত হয়ে ইলেকশন করলাম, আমরা বিভক্ত হয়ে গেলাম। তখন কিন্তু আমাদের কোন একটা গ্রুপের ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে তারা কিন্তু ফায়দা হাসিল করবে। মারামারি, কিলাকিলি, খুন, হত্যাযজ্ঞ এই ধরনের ঘটনা তারা কিন্তু ঘটাবে। সেই জায়গায় আমি মনে করি এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সবার অন্তত ১০ টা বছর ঐক্যবদ্ধ থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি দেশকে এগিয়ে না নিয়ে গিয়ে আমরা যদি নিজেরাই আসলে ক্ষমতার ভাগাভাগি নিয়ে ক্ষমতার মানে সেই কে কোথায় কি করবো, আধিপত্য বিস্তার করবে এগুলো নিয়ে আমরা যদি লিপ্ত হয়ে যাই তাহলে এই দেশের কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আমাদের ঐক্যমতের ইলেকশন দরকার। রাষ্ট্র পরিচালনার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। জাতীয় সরকার বলতে যে যারা আমরা অভ্যুত্থানের শক্তি ছিলাম সবার সম্মিলিত সরকার। সেটি এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। জনাব রাশেদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ ২ টি প্রশ্ন করতে চাই। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনার দলের কি নীতি বা পরিকল্পনা রয়েছে বা আগামীতে করবেন? দেখেন, দেশটা কিন্তু আসলে অর্থনৈতিকভাবে আওয়ামী লীগের আমলে একদমই ধস নেমেছিল এবং আ পরবর্তীতে কিন্তু প্রধান উপদেষ্টা আসার পরে আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছে, এই কারণে কিন্তু আমাদের রিজার্ভ শক্তিশালী হয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো যে অনেকগুলো ব্যাংক কিন্তু চলতে পারতেছিল না। মানুষের কাস্টমারের টাকা দিতে পারতেছিল না। তখন কিন্তু আপনার ২২,০০০ আপনার ৳৫০০ কোটি ছাপিয়ে কিন্তু ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। আবারও সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ৳২৫০০ কোটি ছাপিয়ে ব্যাংকগুলোকে দিবে। তো এখন যতটুকু রাষ্ট্র চলতেছে এটি মূলত টাকা ছাপিয়েছে এই কারণে। যখন এই যে আপনার এই টাকা ছাপানোর ইফেক্ট তো ২-১ বছর পরে কিন্তু শুরু হবে।
তখন কিন্তু দেশটা সংকটে পড়বে। তার আগেই যদি আসলে আমরা সবাই মিলে আমাদের যে শিল্প, কলকারখানা, আমাদের যে গার্মেন্টস এগুলো যদি আমরা উন্নত করতে পারি এবং আমরা যদি বিদেশি গ্রাহকদের আমরা যদি আকৃষ্ট করতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। ওকে। শেষ প্রশ্ন, আমাদের আপনি এই কি মনে পলিসি রয়েছে যে আমরা ব্যাংকিং খাতকে উন্নত করা, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা, আমাদের দেশের শিল্প, কলকারখানা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না করে আপনার সারা দেশে আপনার ছড়িয়ে দেওয়া। দেখেন আমি চীনে গিয়েছিলাম। চীনের সরকারের আমন্ত্রণে চীন ঘুরে এসেছি। আমি দেখলাম যে চীনের রাজধানীর মধ্যে আর গ্রামের মধ্যে আর অন্য শহরের মধ্যে, অন্য প্রদেশের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রত্যেকটা জায়গায় তারা উন্নয়ন করেছে। প্রত্যেকটা জায়গা তারা এমনভাবে সেটআপ করেছে আসলে আপনার গেলেই ভাল লাগবে। মনে হবে যে গ্রামে গেলে মনে হবে যে শহরের থেকে গ্রাম বেশি সুন্দর। তো আমরা যদি কখনো আ আমরা সুযোগ পাই, অবশ্যই আমরা সেইভাবেই রাষ্ট্রটা আমরা চীনা মডেল বলেন বা আমেরিকা, ইউরোপ যেভাবে উন্নত হয়েছে আমরা ইনশাআল্লাহ সেইভাবে করার সর্বাত্মক মানসিকতা রয়েছে এবং আমরা চেষ্টা চালাবো। শেষ প্রশ্ন, আ আপনি কি মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ? নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা কিভাবে দেখছেন? পক্ষপাত দুষ্ট বলে কি মনে করছেন কিনা? শেষ প্রশ্ন। আমার মনে হয় আপনার এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার তার কতিপয় উপদেষ্টার কারণে নিরপেক্ষতা হারাচ্ছে। বিশেষ করে যেহেতু ছাত্ররা দল গঠন করেছে। তো সেক্ষেত্রে ছাত্রদের প্রতিনিধি যদি আবার সরকারে থাকে, তো আগামী ইলেকশনে তারা তো তাদের নিজের দলের জন্য প্রভাব বিস্তার করতে পারে। কালকে এখন টিভিতে একটি টক শোতে ছিলাম। সেখানে রাফেজ সালমান রিফাত তিনি আমার সাথে আলোচক হিসেবে ছিলেন। তিনি নিজেই যেহেতু জাতীয় নাগরিক কমিটির সাথে ছিলেন, তিনি তো সবকিছু জানেন। তিনি বললেন যে সিদ্ধান্তগুলো আসলে ওই হেয়ার রোড থেকে আসতেন। তো হেয়ার রোডের বাসিন্দাদের তো আপনি আমি আমরা সবাই চিনি। তো এই হচ্ছে অবস্থা। তো সেই জায়গায় এবং দেখেন যে আমরা দেখলাম যে পুলিশের হেলিকপ্টারে চড়ে কিন্তু মাগুরায় যাওয়া হয়েছে। মানে নতুন পার্টির নেতারা গিয়েছেন। তো পুলিশ তো আসলে আমি যদি হেলিকপ্টার চাই, পুলিশ আমাকে দিবে? আপনাকে দিবে? দিবে না। তো সেই জায়গায় আসলে কতটুকু মানে আপনার মানে আগামী নির্বাচনে নিরপেক্ষতা থাকতে পারে যদি এই অবস্থা থাকে, সেটা কিন্তু আমরা এখন থেকে বুঝতে পারতেছি। যে কারণে আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে ছাত্র নেতাদের শুধুমাত্র উপদেষ্টা পদ না, সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে কিন্তু ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা মনে করি তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার যদি সেই কাজটি না করে, তাহলে এই সরকারের নিরপেক্ষতা তো এখন ডে বাই ডে কমছে। ভবিষ্যতে হয়তো আরো থাকবে না। সরকার হয়তো আগামীতে মানে এমন হতে পারে যে তাদের পদত্যাগের দাবিতে আমরা হয়তো এখন প্রেস ব্রিফিং করেছি, আগামীতে অন্য দল আন্দোলন শুরু করতে পারে। সুতরাং সরকারের উচিত হবে যে তার নিজের নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা সরকারে আছে ছাত্র প্রতিনিধি তাদের পদত্যাগ করা এবং তারা দল করুক, রাজনীতি করুক। তবে এটিও মাথায় রাখতে হবে যারা সরকারে গিয়েছিল তারা কিন্তু আগামী ইলেকশনে অংশ নিতে পারবে না, যতই পদত্যাগ করুক। এটিও কিন্তু তারা নিজেরাই বলেছিল। সেক্ষেত্রে এটিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যারা সরকারে একবার গিয়েছে তারা আগামী নির্বাচনে অন্তত অংশ নিতে পারবে না। সেটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। জনাব রাশেদ, আপনাকে ধন্যবাদ। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? জানিয়ে শেষ করতে চাই আজকের আয়োজন। আগামীর বাংলাদেশ অবশ্যই একটি সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায় বিচার থাকবে, মানবিক মর্যাদা থাকবে। আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের ২৪ এর গণঅভ্যুত্থানের যোদ্ধারা, শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন, সে ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা মনে করি এমন বাংলাদেশ আমাদের আ গঠন করা দরকার, যেখানে আসলে আমাদের ভিতরে কামড়াকামড়ি, মারামারি থাকবে না। আন্তরিক, অতিথিপরায়ণ, মানে এতটা পরোপকারী বলার মতো না। মানে আমার একটা ব্যাগ ২ বার হারিয়েছে। মানে আমি স্টেশনে একবার ভুল করে রেখে এসেছি। সেই ব্যাগ আমি পরবর্তীতে যখন মানে ট্রেনে উঠলাম, মানে সেই স্টেশনের ভিআইপি লাউঞ্জ থেকে ট্রেনে আমার ব্যাগটা দিয়ে গেল। তো যাই হোক পরবর্তীতে যেটি হয়েছে আমি ওই ট্রেন থেকে যখন আরেকটা গন্তব্যে নামলাম, নেমে আসলে ওই ব্যাগটা আমি আবার হারিয়েছি। তো আমি সেই স্টেশন থেকে আমি আমার যে যেখানে আমরা ছিলাম হোটেলে, অনেক দূরে আমি চলে গিয়েছি। ২য় দিন দেখলাম যে সেই ব্যাগ সেই হোটেলে এসে হাজির। তো এই হচ্ছে চীনের অবস্থা। আমি গিয়ে শুনেছি যে একটা মোবাইল যদি রাস্তায় পড়ে থাকে তাহলে কেউ ওই মোবাইল নেয় না। ওই মোবাইল ওইখানেই পড়ে থাকে। আপনি পরে ফিরে গিয়ে পাবেন। তো আমরা এই ধরনের নৈতিকতা সম্পন্ন রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের নৈতিকতা নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন রয়েছে। তো আমরা নৈতিকভাবে আ কিভাবে আসলে আমাদের দেশটা গড়তে পারি সেই লক্ষ্যে আমি চীনে গিয়ে আসলে আমার নিজের অনেক পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি এবং আমি সেই পরিবর্তনের সারথি হতে চাই। ইনশাআল্লাহ সেই সুযোগটা যদি দেশের জনগণ দেয়, তাহলে গণ অধিকার পরিষদ সেই পরিবর্তন বাংলাদেশে অবশ্যই করবে। সবাইকে জনাব রাশেদ, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং আমি আ সবার কাছে দোয়া চাই এবং আমিও আমার অন্তর থেকে দেশবাসীর জন্য দোয়া করি। অভ্যুত্থানের পরে
অবশ্যই আমাদের এই রাষ্ট্রটা এমনভাবে চালানো উচিত যেখানে বিভেদ, মারামারি, হানাহানি থাকবে না। বাট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তার উপর মানুষের যে আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, এই যে ঐক্য সংহতি নষ্ট হওয়ার কারণে কিন্তু সেটা ডে বাই ডে কমছে। এর জন্য কিন্তু আমি মনে করি যে কতিপয় উপদেষ্টাকেই দায় নিতে হবে। আমরা খুব মানে প্রত্যাশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে অনেক পরিবর্তন হবে। বাংলাদেশ হবে আমেরিকা, ইউরোপ, চীনের মতন উন্নত রাষ্ট্র। কিন্তু আসলে দুঃখজনকভাবে সেই স্বপ্ন ডে বাই ডে ভেঙে যাচ্ছে। মানুষ কিন্তু হতাশ হচ্ছে। তো আমরা তারপরেও চাই ইউনূস স্যার যদি আসলে বিতর্কিত উপদেষ্টাদেরকে সরিয়ে দেন, তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব। ধন্যবাদ জনাব সবাইকে। জনাব রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দিগন্ত সংলাপে আপনার ব্যস্ততম সময় থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের দিগন্ত সংলাপ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।